কিন্তু না, এখন যেটা ঘটতে যাচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা, বিএনপি জামাত না। তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে। আমরা দেখছি যে বিএনপি 5 আগস্টের পর থেকে একেবারে শিশু সুলভ আচরণ শুরু করেছে। 13 নভেম্বরকে ঘিরে সরকার বনাম আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে আছে। একটা ডাক দেওয়া হয়েছে, সারা বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবে, এমনকি তারা এখানে এসে এই ডক্টর ইউনূস সরকারকে ফালাইও দিতে পারে, এরকম একটা পরিকল্পনা বা প্রস্তুতি। তো এগুলো এত আগে থেকে জানাশোনার পরে সরকার কি চুপচাপ আছে? না, ইতিমধ্যে যে অ্যাকশন শুরু হয়েছে, ফেসবুকে শুধু একজন স্ট্যাটাস দিয়েছিল যে 13 নভেম্বর ঢাকা যাবো, 2 ঘন্টার মধ্যে গ্রেফতার। শেখ হাসিনার জাউরা লীগের প্ল্যান ছিল 1 লক্ষ গ্যাস বেলুন সার্ভে ঢাকা সিটিতে। প্রধান উপদেষ্টার বাসভবন সহ সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ জায়গাতে তারা 1 লক্ষ গ্যাস বেলুন ছেড়ে ঢাকায় আতঙ্ক সৃষ্টি করবে। এই তথ্য পেয়ে গিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা ডিবি। এই তথ্য পেয়ে সারা ঢাকা জুড়ে তাদেরকে তল্লাশি চালিয়ে 25 জনকে এ পর্যন্ত গ্রেফতার করেছে। 13 নভেম্বরকে ঘিরে কি হতে যাচ্ছে? সেদিন গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়। দর্শক, এবার নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র তৈরি করেছিল তা ভেস্তে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কি হতে যাচ্ছে? সেদিন গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়। সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপকভাবে শোডাউন করবে, লকডাউন হবে ঢাকা, এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে। এবং একটি খবর দেখা যাচ্ছে যে যমুনা ঘিরে আওয়ামী লীগের স্লোগান সহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিকল্পনা হচ্ছে যে যমুনা এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে বেলুন ছাড়া হবে, গ্যাস বেলুন। সেখানে শেখ হাসিনার যেই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এটা অভিনব পরিকল্পনা। এখন এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে সরকার মাঠে নেমেছে, 25 জনকে গ্রেপ্তার করেছে। আরো গ্রেপ্তার অভিযান চলতে থাকবে বোঝা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি থামানো যাবে? থামানো যাবে না। পরিকল্পনা কি এমন হবে যে সত্যি সত্যি মানে হাজার হাজার নেতা কর্মী নামবে? সম্ভবত সেটাও সম্ভব হবে না। এই পরিকল্পনাটা একটা অভিনব, তারা জানান দেবে, ভালো মতো জানান দেবে। এই যে গ্যাস বেলুন ছাড়ার পরিকল্পনাটা, এটা সত্যি নতুন, আমি জানি না এটা কে উদ্ভাবন করেছে, কিন্তু গ্যাস বেলুন ছেড়ে দিয়ে সেই গ্যাস বেলুন গুলো যখন কি বাতাসে ছড়া যাবে, বিভিন্ন জায়গায় নামবে, 1 লাখ, মানে এটার একটা বিশাল একটা তোলপাড় কাণ্ড ঘটবে। তো সরকার ঋষি গোয়েন্দার সূত্র থেকে জানতে পেরেছে এবং সেইভাবে অভিযান শুরু করেছে। সেই অভিযানে 25 জন গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে আর কি কি পরিকল্পনা, সব পরিকল্পনা সামনে আসেনি, তবে সরকার একটা চাপে পড়েছে, এটা সত্য। 13 তারিখের যে রায় ঘোষণা, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা চাপে পড়েছে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে যত না মানে রাজনৈতিক দলগুলো সোচ্চার, রাজনৈতিক দলগুলো একে অন্যকে মোকাবেলা করতে তারা বেশি তৎপর। যেমন জামাত কিভাবে বিএনপিকে মোকাবেলা করবে, বিএনপি কিভাবে জামাতকে মোকাবেলা করবে, এইরকম যখন পরিস্থিতি। আর ঠিক এই সময় যখন কি রায় ঘোষণার তারিখটা ঘটনাক্রমে ঘটে গেল, তখন আওয়ামী লীগের জন্য মোটামুটি একটা শুধু তার উদ্বেগ উৎকণ্ঠা আইন শৃঙ্খলা বাহিনী। এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি চোরাগুপ্তা হামলা হয়, চোরাগুপ্তা মিছিল হয়, এইভাবে যদি গ্যাস বেলুন ছেড়ে দেওয়া হয়, এইগুলো আসলে ঠেকানোটা খুব কঠিন। এটা কোন দিক দিয়ে হবে, কিভাবে হবে, হয়তো কিছু ঠেকানো যাবে, কিন্তু ব্যাপকভাবে ঠেকানো যাবে না। এই কর্মসূচির উপরে অনেক কিছু নির্ভর করছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ ঢাকা শহরে আসলে দাঁড়াতে পারবে কিনা, জনসমর্থন পাবে কিনা। এই কর্মসূচি দিয়ে তার একটা প্রকাশ তারা ঘটাতে তৎপর, হয়তো সেভাবে তারা পরিকল্পনা করছে। এখন যেটা ঘটতে যাচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা, বিএনপি জামাত না। তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে, কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে। পরবর্তী প্রজন্ম ইউনূসকে বলবে নতুন বাংলাদেশের জনক, নতুন বাংলাদেশের স্থপতি। যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না, ওরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক, এটা প্রফেসর ইউনূসকে বলবে। ইউনূস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি। ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায়। পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে, ল্যাটিন আমেরিকার দেশে, এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায়। ইউরোপের দেশেও রাস্তায়, ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয়, আপনারা দেখেন না? ইটালিতে হয়, বিভিন্ন জায়গায়, গ্রিসে অচল অবস্থা। তো এগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল। এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারত, বা হয়তো পাবেও কিছুটা। পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে, আলী রিয়াজদের নাম থাকতো সেখানে। কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না। এখন ইউনূসের ডমিনেশন। আমার দেশের রিপোর্ট, গণভোট প্রশ্নে এই দৃশ্যমান অগ্রগতি। এই যে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা। কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন, মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি, সরকার 7 দিনের সময় দিয়েছে, সেই সময় শেষ। এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে, এটা আর বলা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওই যে বৃহস্পতিবারের পর ইউনূস সিদ্ধান্ত দিবেন, এর মানে ইউনূসই হিরো, ইউনূসই করেছেন। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, শেষে মিটিং করতে বলেছিল, তাও পারেনি।
তাহলে হিরো ইউনুস ক্লিয়ার। তো এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা। দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে। কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি। কিন্তু ভিতরের অগ্রগতি, অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে, কি করবে। 15 তারিখ বা বৃহস্পতিবার পর হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে, গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে, তারপর গণভোটের তারিখ দিবে। এর মানে ইউনুস হিরো, এবং এটা করবেন। এবং এগুলো জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট ছাড়াই বাস্তবায়ন হবে। বিএনপি নোট অফ ডিসেন্ট, জয় বাংলা। রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা, এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তের নাটকীয়তা, এবং এটা কেটে যাবে। ইউনুস এই অস্থিরতা দূর করবেন, এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং আনসার প্রধান সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছেন, প্রফেসর ইউনুস নিজেই করে ফেলেছেন। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি, এটা আরেক নাটকীয়তা, এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেইন হওয়া। বিএনপি ইতিহাসের ভিলেইন, কারণ জামাত এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না, আলোচনার প্রস্তাবটা সরকারের। উদ্যোগ নিয়েছে জামাত, উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি হিরো হয়ে যেতে পারতো, কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে, আবার জামাত উদ্যোগ নিয়েছে, উদ্যোগে সারা দিয়ে না দিয়ে আর এক ভুল করেছে। তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি, এটা ওইভাবে না। এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ। কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, সেটা বিএনপির কারণে হয়নি। এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ, সে আরেকদিন আছে হিসাবে, আর একদিনের মধ্যে কি হবে তা তো বুঝেনি। এর মানে এগুলো শেষ। মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 8 দল, এটা আরেকটা নাটকীয়তা। মঙ্গলবারের মধ্যে গণভোটের অধ্যাদেশ জারি হবে না, কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে, জামাত সমাবেশ করবে 8 দল। কিন্তু অধ্যাদেশ জারি হবে হয়তো বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে। এবং জামাতকে আশ্বস্ত করছে, জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের, তারপরে জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে। এই যে দৃশ্যমান চাপ, অদৃশ্য অগ্রগতি, এটাই নাটকীয়তা। এবং এর মধ্য দিয়ে ভালো কিছু। বিএনপি ভিলেন, ডক্টর ইউনুস হিরো, কালেকটিভ হিরো সবাই হতে পারো না, জামাত ইতিহাসে মূল্যায়িত হবে। পরিস্থিতি এদিকে যাচ্ছে। গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু, কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী বিপরীত অবস্থানে। বিএনপি ও এর মিত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে। তাদের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বানচালের ষড়যন্ত্র। এটার একটা সমাধান ইউনুসের কাছে আছে। বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে। কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওরেস্ট ফর্ম, বেস্ট ফর্ম, হাইয়েস্ট ফর্ম। গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম, যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি, লেজিসলেচার। সেটার বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না। এই জন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না, কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না। তাহলে ইউনুসের কাছে সমাধানটা কি দেখেন? এই যে বললাম ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন ইউনুস, কিভাবে? ঠিক আছে, গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে। এখন কি বলবেন? জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না, জাতীয় নির্বাচন একই সাথে তফসিল, দুইটা এক প্রস্তুতি, একই সূত্রে গাথা, কিন্তু একটা আগে হবে। এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন? আপনার যুক্তি টিকে? বিএনপির যুক্তি কোথাও টিকে না, টিকবে না। বিএনপির যুক্তি নাই। হঠাৎ করে আবারও মাথা চাড়া দিতে পারবে? তারা যে ঢাকার ভেতরে বা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার প্ল্যান করছে, সেই প্ল্যান কতটুকু বাস্তবায়ন করবে, কি কি রয়েছে সেই পরিকল্পনায়, এবং আওয়ামী লীগকে দমাতে জামায়াত এবং বিএনপিকে মাঠে থাকবে। পাশাপাশি আগামী রাজনীতিতে অহংকারী দলের পতন হতে পারে, কেন পতন হতে পারে, কি রকম সেই পতনের ধারাবাহিকতা, সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি বিএনপিতে এবং জামায়াতের মধ্যে এই মুহূর্তে গণভোট নিয়ে যে ঝড় চলছে, সেই ঝড়ে শেষ পর্যন্ত কে পরাভূত হবে। দর্শক, অনেকগুলো বিষয় থাকবে আজকের আলোচনায়। প্রথমে আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, ইতিমধ্যে বগুড়ার একটি ঘটনা নিয়ে বাংলাদেশে বেশ আলোচিত হয়েছে। বগুড়া এক যে আসনটি সোনাতলা সারিয়াকান্দি, এখানে বিএনপির একজন প্রার্থী আছেন, বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী রফিকুল ইসলাম। তিনি একটি প্রোগ্রামে বলেছেন, ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। এটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, এবং এই আলোচনাটি নিয়ে দুটো পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তার বক্তব্যটি দেখলাম, ধারাবাহিকতা আমি কয়েকবার ফলো করলাম। তিনি কি বোঝাতে চেয়েছে ঠিক বুঝতে পারিনি, তবে তিনি বলছেন ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়, অর্থাৎ তিনি কি ধানের শীষ আর নৌকাকে এক করে ফেলেছেন। আবার এটি এক পক্ষ বলছে, আর অন্য পক্ষ বলছে যে না, তিনি এমন কথা বলেননি, তিনি বলেছেন বাংলাদেশের বিজয়। আসলে তার যে ভেরিফাইড পেজ মানে ফেসবুক এই রফিকুল ইসলামের, সেখানে আমি অডিওটি চেক করেছি, এই বক্তব্যটি পাওয়া যায়। বিএনপি আসছে নির্বাচনে মুখোমুখি হওয়ার আগে বিএনপির এমন অনেক মাথামোটা নেতারা বিএনপিকে বড় বিপদে ফেলবে। অর্থাৎ এই দলটির মনোনয়ন দেওয়ার আগে নেতাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বিবেক বুদ্ধি, তাদের ধৈর্য, তাদের পরিমিত ভাষা, তাদের আচার আচরণ, অনেক তাদের ক্যারেক্টার, এগুলো বিশ্লেষণ করা খুব জরুরি ছিল। কিন্তু কেন যেন মনে হয় দল শুধু তার নিজের নৈপত্যের জন্য, অর্থাৎ নিজের কাছের ব্যক্তি, প্রিয়ভাজন, আস্থাভাজন লোকদেরকে মূল্যায়ন করেছে। বিএনপি কেন যেন তাদের নেতাকর্মীরা যাদেরকে চায়
তাদেরকে বিবেচনায় আনিনি মনোনয়নের ক্ষেত্রে। তো বগুড়া এটি খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি এক কথা জিয়াউর রহমানের জন্মস্থান বা তিনি বিএনপির ঘাঁটি বলা হয়। এই অঞ্চলে জামাত খুবই স্ট্রং। আপনারা জানেন যেখান থেকে এর আগে উপজেলা পৌরসভা জামাত অনেকগুলো আসন বিজয় লাভ করেছে। তো বগুড়া বিএনপির যেই আমরা কি বলবো মূল ঠিকানা, সেই ঠিকানায় জামাতেরও শক্ত অবস্থান রয়েছে। এবং এই বক্তব্যটিকে জামাত এবার জোরে সোরে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে দেখুন আপনারা দেখুন, ধানের শেষ মানি নৌকা। আসলে হয়তো তিনি এই বক্তব্যটি দেননি, কিন্তু এভাবেই জামাত সেটাকে প্রমাণের চেষ্টা করছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে। আসিফ নজরুল আবারও বলছেন কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কথাগুলো আসলে কথার কথা নাকি পেছনে অন্য কিছু আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদিকে জামায়াত টেলিফোন করে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আলোচনার ডাক দিয়েছেন বা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, বিএনপি সেটা নাকচ করে দিয়েছেন। এখানে আসলে লাভটা হলো কার? জামাতের না বিএনপি? বিএনপি মনে করছে জামাতের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর জামাত মনে করছে এই আহ্বান করে সাড়া না পাওয়ায় তাদের লাভ হয়েছে। আসলে লাভটা কার হয়েছে? সবসময় দেখবেন যে হাত বাড়িয়ে দেয় সে বিজয়ী হয়, যে ক্ষমা করে সে বিজয়ী হয়, যে গো ধরে থাকে সে বিজয়ী হয় না। আমার মনে হচ্ছে এক্ষেত্রে বিএনপি লাভ করেনি। এখানে জনগণের কাছে একটা বিষয় প্রমাণ করে দিল জামাত যে আমরা আলোচনার জন্য ডেকেছি কিন্তু তারা আসেনি। তাই আমরা 11 তারিখ ঢাকাতে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করি এবং আমরা একটি বড় গণজমায়েত বা জনসভা করে আমরা সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছি। এর আগে আমরা প্রত্যেকটা পথে হেঁটেছি, কিন্তু সরকার এবং প্রধান যে রাজনৈতিক দল বিএনপি আমাদের সাড়া দেয়নি। তারপর আমি একটা ক্ষুদ্র বিষয় তুলে নিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো আপনাদের কাছে। দর্শক, এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে একটা একটা করে ভালো করে খেয়াল করে দেখেন। 11 তারিখ জামাত ঢাকা চলো, অর্থাৎ ঢাকাতে ঢুকবে। 13 তারিখ আওয়ামী লীগ ঢাকায় ঢুকবে। এটার পেছনে আসলে একটা কারণ আছে আমার মনে হচ্ছে, যদি আপনারা আমার সাথে একমত হন। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে বা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে বক্তব্যগুলো দেখছি, যে তারা 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে আইসিটির রায় আসতে যাচ্ছে, সেই রায়ের বিরুদ্ধে তারা পুরো ঢাকাতে একটা নাশকতা করবে। এর আগে যখন আওয়ামী লীগের আমলে রায়গুলো হতো, আপনাদের মনে আছে, আওয়ামী লীগের এই শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলতেন যে মানবতা বিরোধী অপরাধীদের বাঁচাবার জন্য জামাত আন্দোলন সংগ্রাম করছে। একই কাজ এবার আওয়ামী লীগ নিজে করছে। যে বক্তব্যগুলো শেখ হাসিনা দিয়েছিলেন বিরোধী দলের ব্যাপারে, এবার শেখ হাসিনা নিজে সেই কাজগুলো করতে চাইছেন মনে হচ্ছে। দুটো প্রশ্ন। এক, 13 তারিখ কি আওয়ামী লীগ জমায়েত হতে পারবে নাকি পারবে না? আমি আওয়ামী লীগের অনেক হিডেনে থাকা নেতাদের সাথে কথা বলেছি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। আমার কাছে কিছু কিছু তথ্য এরকম এসেছে যে অনেকেই ঢাকায় ঢুকে পড়েছে, অনেকে, সবাই না, অনেকে ঢুকেছে। এবং ইতিমধ্যে সেনাবাহিনী একটি বড় অস্ত্রের চালান আটক করেছে, অর্থাৎ যে অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ঢাকায় ঢুকতে চেয়েছে সেটা আটক হয়েছে। অনেকে প্রবাস থেকে এসেছেন, তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ কড়া প্রহরা রয়েছে। কড়া পাহাড়ার থাকার পিছনে দুরকম তথ্য আসছে। একটা হলো যেখানে এখনো আওয়ামী সমর্থিত পুলিশরা রয়েছেন, ওসি, এসপি কিংবা তাদের পরে যে কর্তারা রয়েছে পুলিশের, তারা যখন বুঝতে পারছেন আওয়ামী লীগের কেউ আসছে, তাদেরকে বিভিন্নভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন ঢাকার মধ্যে ঢোকার। পুলিশের মধ্যে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আছে যে কোনো ভাবে তারা আওয়ামী লীগকে ঢুকতে দেবেন না, এই চেষ্টা করছেন। বিষয়টা হলো পুলিশের মধ্যে আমাদের কোনো শুদ্ধি অভিযান চলেনি। পুলিশের মধ্যে 70-80% এখন আওয়ামী লীগের পুলিশ রয়েছে। উপর থেকে কিছু পুলিশকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করা হয়েছে। তো ইতিমধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ ঢাকায় ঢুকেছে, একটা গ্রুপ ঢাকায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে। কারণ 13 তারিখ প্রোগ্রাম হলে 12 তারিখ তারা ঢুকলেই তো পুলিশ বেশি পাহারা বসাবে, তাই অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছে বিভিন্নভাবে। কিন্তু মাঠে নামার যে প্রস্তুতি তাদের আছে, গোয়েন্দাদের করা নজরদারি রয়েছে এখন বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, র্যাব, আমাদের ইন্টেলিজেন্সগুলো তারা তথ্য সংগ্রহ করছে। আবার আমাদের এই নিরাপত্তা বাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের লোক রয়েছে, তারাও মোটামুটি আওয়ামী লীগের সহযোগিতা করেছেন। যে কোনোভাবে তারা চাইছেন দেশে একটা কিছু ঘটা আওয়ামী লীগ, তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যান। এক্ষেত্রে জামাত 11 তারিখে ঢাকা চলো কর্মসূচিতে একটা বিশাল সংখ্যক গ্রুপকে ঢাকায় ঢোকাবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 13 তারিখ তারা সারাদিন মাঠে থাকবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা যা করা সব করবে। অর্থাৎ এই জায়গাটায় আবারও বিএনপি জামাত এক হচ্ছে। তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ মাঠে নামলে আগামী দিনে তাদের যে স্বপ্ন ক্ষমতায় বসার, এটি মলিন হয়ে যেতে পারে। এবং আওয়ামী লীগের কাছে হিউজ অস্ত্র আছে, অর্থ আছে। আওয়ামী লীগ চাইলে পুরো ঢাকাতে বড় রকম হত্যাযজ্ঞ চালাতে পারে। একটা জিনিস হলো যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাকে আসলে আটকানো খুব কঠিন হয়ে পড়ে। কারণ 5 জন মানুষ চাইলে একটা বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে, একটা থানাতে আক্রমণ করে পালাতে পারে। কিন্তু সেটাকে আটকাবার জন্য বা সেটাকে নিবৃত্ত করার জন্য যে পরিকল্পনা দরকার, আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে সেই মোরাল কি বলবো, তাদের মধ্যে সেই সাপোর্টই নেই এবং তাদের মন ভেঙে গেছে বা তারা মানসিকভাবে সেই স্ট্রং নেই। একটা থানার ওসি ধরেন বিএনপি পন্থী, কিন্তু সেই ওসির আন্ডারে যে 200 পুলিশ আছে, সেই পুলিশ কিন্তু আওয়ামী লীগের পুলিশ। তো সেই ওসি কি করবেন? ওই 200 পুলিশ তারা গলা টিপে মেরে ফেলবে। তো এরকম অবস্থাগুলো হচ্ছে পুলিশের মধ্যে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসলেন, কিন্তু তারা এই কাজগুলো করেনি। প্রত্যেকে নিজেদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন। এতদিন মাইক্রোফোনে বড় বড় কথা বলেছে, কিন্তু ভেতরে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। রাষ্ট্রকে ফ্যাসিজম মুক্ত করার জন্য যে কর্মকাণ্ড করা উচিত এগুলো করেনি এবং প্রধান বিরোধী দল এগুলো নিয়ে কথাও বলেনি। বিএনপির কাজ ছিল দুটো। এক, 16 বছর যারা খেতে পারেনি তারা এখন পেট ভরে পেট এত বড় করে ফেলেছে। আর একটা গ্রুপ অপেক্ষা আছে কবে ক্ষমতায় আসবে দল। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি কি অ্যান্টিবায়োটিক দিতে হবে, এই অ্যান্টিবায়োটিক কিংবা তাদেরকে কিভাবে দমিয়ে রাখতে হবে, কিভাবে প্রশাসনের মধ্যে পরিবর্তন আনতে হবে, এগুলো বিএনপি একেবারেই কাজ করেনি। প্রথমে জামাত চিল্লাপাল্লা করছে, জামাত এখন নির্বাচনী ওয়ার্কে নেমে গেছে। দেখলো যে একা একা চিল্লাচিল্লি করে লাভ নেই, বা জামাতের দরকার আছে আওয়ামী লীগের ভোট, সবাই তো ভোটটাকে মাথায় রাখে। এখন যে বিষয়টা তৈরি হচ্ছে, 11 তারিখে জামাত একটা বড় হাই ভোল্টেজ ম্যাচ খেলতে চায়
এবং এখান থেকে তারা সরকারকে চাপ দিতে চায়, যে কোনোভাবে এই চাপের মাধ্যমে সরকারকে গণভোটে নির্বাচনের আগে বাধ্য করার চেষ্টা করবে। বিএনপি চাইছে তারা জামাতের সাথে বসবে না, তবে আগামী সোমবার সরকারের যে আলটিমেটাম ছিল যে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেয়, সেটার সময় শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু জামাতের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আর বসা হচ্ছে না। এবার সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে। আগামীকাল আলটিমেটাম শেষ হলে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতে পারে যে তারা নির্বাচন মানে গণভোটটা কবে করবে। তো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিএনপি এবং জামাতের সাথে নাকি কথা বলা হয়েছে বা হচ্ছে। তো আমরা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।